12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে সরকার নির্বাচন। এই নির্বাচনের আগে এবার প্রথম একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। বাংলাদেশের অন্যতম আলোচিত দল জামাত ইসলামী, কংগ্রেস, বাংলার বাম সহ প্রত্যেকটি রাজনৈতিক দল এই জামাত ইসলামকে ভারতীয়দের সাথে পরিচয় ঘটিয়েছিল ভারত বিরোধী শক্তি হিসেবে। বাংলাদেশের অপর একটি রাজনৈতিক দল বিএনপি, তাদের সাথেও আমাদের পরিচয় করিয়েছিলেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা যে এরাও ভারত বিরোধী। আমাদের পক্ষে কারা? একমাত্র আওয়ামী লীগ। 2026 সালে নির্বাচনের আগে সংবাদ মাধ্যমগুলো এতদিন ধরে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের শেখানো যে ভাবধারা, সেই ভাবধারায় কথা বলে এসছে। আর আমরা বাস্তবে কি দেখছি? জামাত ইসলামের নেতারা তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং সেটা লিক হওয়ার পর তারা স্বীকারও করেছেন। বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম, নানা ধরনের অনলাইন, সেগুলো সার্চ করবেন, পেয়ে যাবেন। আবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দেখা গেল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে গেলেন বিশেষ বিমান উড়িয়ে এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সাথে তিনি সাক্ষাৎ করলেন, খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করলেন। অনেকের সাথে সে সময় কথা হয়েছে এস জয়শঙ্করের। ভাবুন তো, কখনো হয়েছে কোনো নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যু একটি দুর্ঘটনা, এটা বাদ দিন, কিন্তু জামাত ইসলামের সাথে বৈঠক? যে দেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষ 2024 সালের 5 আগস্টের পর দিল্লি না ঢাকা স্লোগানে এবং বাংলাদেশের যত যা কিছু হয়েছে সেখানে ভারত বিরোধী, ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেবেন, ভারত ভাঙবেন, এমনকি কলকাতা পর্যন্ত দখলের মন্তব্য শুনেছি। কিন্তু চাইলেই আমরা এটা করে দেবো, ওটা করে দেবো, কত কিছু না শুনেছি। আর আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সংবাদ মাধ্যম হোক, সামাজিক মাধ্যম হোক, তারা বলেছেন মোহাম্মদ ইউনূস তার নাকি আয়ু বেশি দিন নেই সরকারের। কতবার যে তার সরকারের পদত্যাগ ঘটিয়েছেন আমি ঠিক জানি না, কিন্তু আজও পর্যন্ত 11ই ফেব্রুয়ারি যখন দুপুরে এই কথাগুলো বলছি তখনও কিন্তু মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেননি। উল্টে মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগে জাপান, যুক্তরাষ্ট্রের সাথে তিনি চুক্তি করলেন, বাণিজ্য বাণিজ্য চুক্তি। অনেকেই প্রশ্ন তুলছেন এত নিঃশব্দভাবে চুক্তি কেন? তাহলে কি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আরো খেলা বাকি আছে? আমিও তাই মনে করি। খেলা কিন্তু নির্বাচন হলেই যে শেষ হয়ে গেল, সরকার গঠন হলো, তা নয়। ধরুন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের পরিস্থিতি একরকম হবে। আবার ধরুন বাংলাদেশে যদি জামাত ইসলাম এনসিপি জোট যদি ক্ষমতায় আসে তাহলে পরিস্থিতি অন্যরকম হবে। কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে তাহলে ফেরা কবে? বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হবে তারপরে কি আরো 5টি বছর অপেক্ষা করতে হবে আওয়ামী লীগকে? শোনা যাচ্ছে বিএনপির নেতারা তারা নাকি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দিতে চায়। আর যদি জামাত ইসলাম এনসিপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরা কি হবে? বিএনপির হাত ধরে। আজ সকালেও বাংলাদেশের অনেক সাংবাদিকদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন বাংলাদেশে থাকা বর্তমানে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা আছেন তারা নাকি বিএনপির পেটে ঢুকে গেছেন। ঠিক প্রথমটায় বুঝতে পারিনি, তারপরে ব্যাখ্যা শুনলাম। কিন্তু বাংলাদেশে তাহলে রাজনৈতিক পরিস্থিতি কি স্থির হচ্ছে? অনেকে আশঙ্কা করছেন যে না, এতদিন ধরে অনেকেই ভেবেছিলেন আসলে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে না। আবার অনেকে বলছেন যে বাংলাদেশের যখন হচ্ছে নির্বাচনটা এসে গেল দোরগোড়ায়, তার মানে আর কয়েক ঘন্টা বাদে 11 তারিখে রাতে নাকি ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, এমন আশঙ্কাও কিছু করছেন যারা বিশ্বাস করেন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। আর যারা বিশ্বাস করেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে তাদের একটা অংশ আবার বলছেন কোনো রকম হিংসা ছাড়াই এবারে নির্বাচন হবে, এটাই মোহাম্মদ ইউনূসের অত্যন্ত একটা কঠিন লড়াই।
সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখিয়ে দেওয়া যে কিভাবে নির্বাচন করতে হয়। এরই মধ্যে বাংলাদেশে অনেকেই আবার ওই ভিসা নিয়েছেন দেশ ছাড়ার। আতঙ্ক তো থাকে, কখন কি হয় কি না হয়। অনেকে ভাবছেন জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক সংবাদ মাধ্যম, তাদের পরিণতি নাকি ভয়ানক হবে। কিরকম হবে এর ব্যাখ্যাও আমি শুনেছি, কিন্তু আমি না পুরোপুরিভাবে সহমত তাদের সাথে হতে পারছি না। কারণ যেভাবে নির্বাচনের আগে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে, যে জামাত ইসলামের নেতারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন, অর্থাৎ ভারত কিন্তু ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন। দেখুন, যে যাই বলুক না কেন, এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে যারা বলেন ভারতীয় কর্তৃপক্ষের ব্যর্থতা, আমি তাদের সাথে একটুও সহমত নই, একটুও সহমত নই। সারা পৃথিবীতে ভারত যখন বিশ্ব জিডিপিতে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী, সেই রকম একটা অবস্থায় আমরা কল্পনা করি কি করে বলুন তো? বলার স্পর্ধা কি করে আমরা রাখি যে বাংলাদেশে ভারত ব্যর্থ হয়েছে কূটনীতিতে? এবং আমরা জানি আন্তর্জাতিক আঙিনার রাজনীতি শুধুমাত্র কূটনীতি মানে ওই মন্ত্রী আমলারা যাবে কথা বলবে তা নয়। এখানে গোয়েন্দা সংস্থারও কিন্তু খেলা থাকে। যত জঙ্গল থাকে সেই জঙ্গলগুলো যারা সাফাই করেন তারা কিন্তু গোয়েন্দা বাহিনী, যাদের বলা হয় এজেন্সি। যেমন আমেরিকার সিআইএ, ভারতের রাশিয়ার কেজিবি, ব্রিটিশের MI6, আর ইসরায়েলের মোসাদ। এরা নানা রকমভাবে খেলে। অনেক দেশের অনেক গোয়েন্দা বাহিনী আছে যাদের নাম জানি না, তারা খুব সুন্দর আবার খেলা করে। যারা এই আহ, দুনিয়া ঘাঁটেন, বিশেষ করে গোয়েন্দা, সিক্রেট সার্ভিস, পলিটিক্স যারা করেন, দেখেন, জানেন খোঁজ খবর, তারা জানেন যে বিষয়টা কিভাবে কি হয়। আমার অবশ্য সবটাই পুরোটাই শোনা, বিভিন্ন ক্ষেত্রের থেকে পাওয়া ইনপুট, সাংবাদিক হিসেবে পেশাগত কারণে যতটুকু শোনার ভাগ্য হয়েছে আমার, সুযোগ হয়েছে, ততটুকু দিয়েই আর কি বলছি। অতটা কিন্তু সহজ নয় আমরা যেভাবে ভাবি, যেভাবে বলি। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে সফল হয়েছে আহ, ভারত। তার প্রমাণ হচ্ছে নির্বাচনের আগে জামাত আমাদের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচনের আগে বিএনপি, তারা কিন্তু ভারতের সাথে কোন নীতিতে চলবে সেটাও পরিষ্কার করে দিয়েছে। প্রকাশ্যে আসেনি পুরোটা, ইঙ্গিত তো দেখেছি। যেভাবে এস জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশে রাজধানী ঢাকায় বিশেষ বিমান উড়িয়ে নিয়ে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছেন। আচ্ছা বলুন তো, তারেক রহমান ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি ছাড়া তার ঘাড়ে যে মামলাগুলো ছিল, এখনো আছে, সেই পরিস্থিতিতে দেশে ফেরা সম্ভব কি করে হলো? যারা জানেন তারা জানেন, অনেকে স্বীকার করবেন, অনেকে অস্বীকার করবেন। যারা স্বীকার করবেন তারা বলতে পারবেন না, নানা ভয়ে, নানা কারণে। আমার আবার এইসব ভয় ডর একটুখানি কম আছে, নানা কারণে। যাই হোক, আহ, বলে ফেললাম। আমরা তো সবটাই চোখে দেখছি, বুঝতে পারছি, তাহলে বলতে অসুবিধা কোথায়? সে কারণেই বললাম, অন্য কিছু না। 2026 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ঐতিহাসিক দিন। অবশ্যই বাংলাদেশে রাজনৈতিক ময়দানের, বাংলাদেশের রাজনীতির আঙিনার সংস্করণের দিন যদি 2024-এর 5ই আগস্ট হয়, তবে 12ই ফেব্রুয়ারি 2026 হবে না কেন? আমার মনে হয় এই দুটো দিন পাশাপাশি থাকবে বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে। এবং বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা একটা পরিষ্কার বার্তা পেয়েছেন, মানুষ খেপলে কি হয়। আর এই মানুষ খেপানোর পিছনে, বদলের পিছনে যে শক্তিরা কাজ করে, তারা চাইলে কি করতে পারে। এর প্রকৃষ্ট উদাহরণ কিন্তু বাংলাদেশ। বিশেষ করে সত্যি একটা দৃশ্য দূষণের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছিল। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ঢুকে যেভাবে লুট হয়েছে, যেভাবে তার পোশাক থেকে শুরু করে সর্বস্ব লুট করে নিয়ে মানুষ ছুটোছুটি করেছে,
পরিণতি কতটা নৃশংস হতে পারে আমরা দেখেছি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের কাছে কিন্তু সবসময়ের জন্য যা কিছু চূড়ান্ত পর্যায়ে করবে, ওই ছবিটা, ওই দিনটার ৫ই আগস্টের দিনটা কিন্তু তাদের চোখে ভাসবে। যারা ভুলে যাবেন তাদের পরিণতি ওরকমই হবে। ঘুরে ফিরে আসবে বাংলাদেশে ২০২৪-এর ৫ই আগস্ট, বা আরো অনেক ভয়ানক পরিণতি হতে পারে। যে কথা বলছিলাম, তাহলে যদি বিএনপি ক্ষমতায় আসে কি হবে বাংলাদেশে, আর যদি জামাত এনসিপি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কি হবে? যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ দিনের পর কিছু না কিছু হবে, এটা অনেকেই আশঙ্কা করছেন। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টস করবেন। আর আমার ব্যাখ্যা, তোলা প্রশ্ন, সমীকরণগুলো কেমন লাগলো পুরোটা বলতে পারলাম না, এর জন্য দুঃখিত। অনেকের কাছে মনে হবে ধুস কি বললো, অনেকের কাছে মনে হবে এই রে, হঠাৎ করে ডিরেল হয়ে যাচ্ছে একাধিকবার, একবার নয়। হ্যাঁ, সব সত্যিটা বলতে নেই।